পার্টনারশিপ। ভেরি গুড। বাবু আমি কি শুরু করব? জি স্যার। না স্যার। হ্যাঁ কি নাসাং না কি বললি রে ছেলেটা? না স্যার বলছে। আচ্ছা ঠিক আছে বাবু। স্যার আপনার আরেকটা ক্লাস হলে ভালো হয় স্যার। আচ্ছা আগে আমরা শেষ করি, দরকার পড়লে আমরা একটা সময় মতো আরেকটা ক্লাস করব, টোটাল সবগুলা নিয়ে পড়াশোনা আমরা আলোচনা করব। তোমাদের কাছে নোটটা কালেকশন করব তোমরা, হ্যাঁ নোটগুলো হার্ড কপি নেওয়ার পরে তারপরে একটা ক্লাস করব। এই 3টা চ্যাপ্টারের মধ্যে আমাদের ডিসকাশন হবে। ওকে, কোনো ব্যাপার না, আমি আজকে চেষ্টা করি শেষ করতে। আসো, পার্টনারশিপ প্রোগ্রাম ইন এক্সটেনশন। এখন পার্টনারশিপ মানে কি? স্যার শেয়ারে কোনো কিছু করা একসাথে। আসলে পার্টনারশিপ বলতে বোঝায় শেয়ার না, মানে কি লিখছে, পার্টনারশিপ ইজ এ টু ওয়ে প্রসেস, দ্বিমুখী। ঠিক আছে, এটা সারা জীবনে যে কোনো অর্গানাইজেশনের মধ্যে হতে পারে, মানুষের মধ্যে হতে পারে। আমাদের বন্ধুত্ব যখন হয় তখন এটা কি একমুখী না দ্বিমুখী হয় বন্ধুত্ব? দ্বিমুখী স্যার, দ্বিমুখী। ইয়েস, নইলে এরকম হয় নাকি একজন খালি বকা উল্লাহ বকে যায় আর একজন সোনা উল্লাহ খালি শুনে যায়, এরকম হয় কখনো? হয় না। এখানে দুই পক্ষই কথা বলে। তো বলছে পার্টনারশিপ টু প্রসেস। এখানে লিখছে যে ভ্যালুজ এন্ড অ্যাটিটিউড শেয়ার। এখানে সবাই এই যে ভ্যালু আর অ্যাটিটিউড তারা শেয়ার করে। এই যে ভ্যালু এন্ড অ্যাটিটিউড আর শেয়ার, হ্যাঁ তাদের চিন্তা ভাবনা সবকিছু শেয়ার করা হয়। আচ্ছা ভেরি গুড। এই যে এখানে দেখছে, দেখো এই কথাটা পড়ো, when, হ্যাঁ এই দেখো, when two or more person join hands to set up a business or share its profit and loss। তার মানে তুমি মাথায় রাখবে পার্টনারশিপ যখনই হবে তখন কিন্তু তোমাদের মধ্যে এই মধ্যে লস এন্ড প্রফিট শেয়ার করার একটা মানসিকতা থাকবে। কিন্তু আমরা খালি চিন্তা করি কি, আমরা যখনই কিছু করব আমাদের টার্গেটই থাকে খালি প্রফিট এন্ড প্রফিট, হবে না, তোমাকে লস প্রফিট দুটাই শেয়ার করতে হবে, তাহলে পার্টনারশিপ। They are said to be a partnership. Partners who have entered into, বাবা একটু লাইনে থাকো তো। হ্যাঁ এবার খালি ফোনের পর ফোন আসতে চাই। কোথায় ছিলাম রে আমি? হ্যালো, ডেফিনেশন শুনেছেন? আচ্ছা গেল, এগুলা চলতেছে। এইটার মধ্যে পার্টনারশিপ হবে, পার্টনারশিপ এন্টার হবে, একটা ফার্ম করবে, এই বি থাকবে ইত্যাদি ইত্যাদি, এগুলো দরকার নেই। এইখানে দাও, এইটা হলো ডেফিনেশন অফ পার্টনারশিপ। এইটুকুই খালি আমরা বুঝি, বেশি দিয়ে লাভ নেই। ঠিক আছে, এখানে বলতেছে পার্টনারশিপ ইজ এ ইনিশিয়েটেড বিটুইন টু। তার মানে কি পার্টনারশিপ হবে কি, টু পারসন, পার্টিজ অর অর্গানাইজেশনস। তাহলে পার্টনারশিপ তার মধ্যে হতে পারে, দুইটা ব্যক্তির মধ্যে হতে পারে, দুইটা পার্টির মধ্যে হতে পারে, দুইটা দলের মধ্যে হতে পারে, দুইটা অর্গানাইজেশনের মধ্যে হতে পারে। ওকে, তোমাদেরকে একটা প্রশ্ন করবো, ছেলে মেয়ে তোমরা পরে আমাকে উত্তর দিবা। আচ্ছা, ডিউ টু ল্যাক অফ, তার মানে পার্টনারশিপ কখন হবে? ল্যাক অফ মানে কি, অভাব। যখন কারোর মধ্যে কোনো একটার অভাব থাকে তখনই মানুষের কি হয়, পার্টনারশিপ হয়। ডিউ টু ল্যাক অফ কি লিখছে, রিসোর্স, তার মানে কি সম্পদ। তার মানে আমার সম্পদ আছে আর একজনের নাই, আমরা পার্টনারশিপ করতে পারি, এটা কাজে লাগানোর জন্য। নলেজ, ইনফরমেশন, আইডিয়া, এক্সপেরিয়েন্স, ফান্ড, এই সমস্ত বিষয়। হ্যাঁ এখানে রিসোর্স আর ফান্ড এই দুটো অনেকটা কাছাকাছি লাগে না, দেখো তো। বাবু জি স্যার। হ্যাঁ, কিন্তু ফান্ড মানে টাকা পয়সা, আর রিসোর্স মানে কিন্তু অনেক কিছু হতে পারে। আমার একটা 20 তলা বিল্ডিং আছে, আমার টাকা নেই কিন্তু একটা 20 তলা বিল্ডিং আছে, এটাও হতে পারে। আচ্ছা এবার আসো, এই সমস্ত জিনিস মনে করো পার্টনারশিপ কেমন, তোমাদের মধ্যে কোনো একটা বন্ধু এসে বললো যে দোস্ত এখন তো করোনার এই সময়, এখন তো অনলাইনে পরীক্ষা হবে, অমুক হবে, এখন তো অ্যান্ড্রয়েড ফোন খুব দরকার। আমি কি হয়েছে,
আমার কাছে তথ্য আছে, ইনফরমেশন দিল, ঠিক আছে, যে আমি খোঁজ পাইছি যে চায়নায় একটা জায়গা আছে, সেখানে থেকে খুব ভালো মানের তোমার অ্যান্ড্রয়েড ফোন আনা যায় মাত্র 4000 টাকা দাম, কিন্তু খুবই ভালো কোয়ালিটি। ওরা স্পেশাল ভাবে তোমার 1000 মোবাইল বিক্রি করবে, আনা যাবে, সর্বোচ্চ 1000 মোবাইল আনবে, খুবই ভালো। এটা কত করে বেচতেছে? কত মোবাইলের দাম কত বলছি? 4000 4000 টাকা। আচ্ছা বাদ দাও, 3000 টাকা। এটা কি দিল? সে ইনফরমেশন দিল। এটা বললো তোমাদের মধ্যে সখিনা এই ইনফরমেশনটা নিয়ে আসলো। তখন রহিম বলল যে আচ্ছা, তাহলে তো আমরা এক কাজ করতে পারি। আইডিয়া দিল যে আমরা যদি এই মোবাইলটা এনে যদি ছাত্রদের কাছে বিক্রি করি, 3000 টাকার মোবাইলটা 4500 টাকা, তাহলে তো আমাদের খরচপাতি বাদ দিয়েও 1000 টাকা করে টিকে পার মোবাইল। বাজারে কিন্তু একটা মোবাইলের দাম মনে করে 6,500 থেকে 7,000 টাকা, তোমরা দিচ্ছ 5,500 টাকা, 4,500 টাকায় দিচ্ছ। ওকে, তাহলে ইনফরমেশন আসলো, 3000 টাকার মোবাইল একজন দিল, একজন আইডিয়া দিল এটাতে আমরা ব্যবসা করতে পারি। ওকে, আর একজন তখন বললো যে ব্যবসা করবো, কিন্তু এর জন্য তো অনেক চিন্তা ভাবনা লাগে। তার কাছে নলেজ আছে কিভাবে ব্যবসা করতে হয়, সে নলেজ জানে, আর কিছু জানে না। ব্যবসা করতে গেলে সে বিএস ফ্যাকাল্টির একজন তোমাকে জানলো, নলেজ এক্সপেরিয়েন্স। তোমারই এক বন্ধু বললে হ্যাঁ দোস্ত, আমি গতবার 5টা মোবাইল নিয়ে আসছিলাম, এটা দিয়ে কিন্তু আমি দেখছি হ্যাঁ লাভ আছে। তাহলে কি 4 জনের কাছে 4টা জিনিস পাইলে না? ব্যবসা করতে তো ফান্ড লাগে, ফান্ড কই পাইবা? একটা মোবাইলের দাম যদি 3000 টাকা হয়, তাহলে 1000 মোবাইলের দাম কত আইডিয়া আছে তোমাদের? 3 লাখ স্যার। 30 লাখ টাকা। ফান্ড কই পাইবা? তখন ফান্ড কই পাবা? তখন একজন বলল যে দোস্ত 30 লাখ টাকা লাগবে, ঠিক আছে, আমার বাবার কাছ থেকে আমি 10 লাখ টাকা আনতে পারবো। আর একজন বললো ঠিক আছে, আমি আমার বাবার কাছ থেকে 5 লাখ আনবো, 7 লাখ। অনেকে কি করলো? ফান্ড জোগাড় করলো, হয়ে গেল। এখন রিসোর্স, এখন একজন বললো সে তো করবা, কিন্তু এটা করতে গেলে তাহলে তো তোমার বাড়ির পাশে একটা যদি ঘর হয় তাহলে তো সুবিধা হয়। একজন বললো ঠিক আছে, আমি তোমাকে ঘর দিব, আমার বাবার ইয়ে আছে, ওই কাভার্ড ভ্যান আছে, এটা ক্যারি করার জন্য জায়গায় জায়গায় আমরা পৌঁছাই দিব করোনার সময়, আমার ভ্যান আছে। সে দিল রিসোর্স। তাহলে দেখো তোমরা কয়েকজন বন্ধু মিলে এক একজন এক একটা বিষয়ে তোমাদের কিন্তু এক্সপেরিয়েন্স আছে, যেটা অন্যদের নাই। এই তখন সবাই একসাথে পার্টনারশিপ হবে, এই যে পার্টনারশিপ, তখন একটা চুক্তির মাধ্যমে সবাই একসাথে হবে, হয়ে কাজটা করবে, দ্যাট ইজ পার্টনারশিপ। এবং এখানে একটা জিনিস থাকবে, লস এন্ড প্রফিটটাকে আমাদের শেয়ার করতে হবে, ঠিক আছে? এবং একটা জিনিস মাথায় রাখো যে পার্টনারশিপে একটা জিনিস খুব জিনিস হবে, এর মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ থাকবে, এবং এর মধ্যে কি থাকবে? একটা কমন গোল এন্ড ভ্যালু থাকবে, ভিশন থাকবে, কমন গোল যে আমরা মোবাইল বিক্রি করব। আর থাকবে ইম্পর্টেন্ট, লিখে রাখো, ট্রাস্ট এন্ড রেসপেক্ট। পার্টনারশিপে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা লিখে রাখো খাতায়, ট্রাস্ট এন্ড রেসপেক্ট, ঠিক আছে? পরস্পরের প্রতি কি থাকবে? একটা ট্রাস্টের বাংলা কি? বিশ্বাস। বিশ্বাস। আর রেসপেক্টের বাংলা সম্মান। সম্মান। যে কোনো পার্টনারশিপে, রিলেশনশিপে যদি তোমাদের মধ্যে বিশ্বাস না থাকে, একজন আরেকজনের প্রতি রেসপেক্ট না থাকে, সেই সম্পর্ক, সেই পার্টনারশিপ বেশি দিন টিকবে না, টিকবে না, টিকবে না। কেমন হইলো আমার স্টাইলটা? কথা না বললে কাজ হবে না। এই দেখো ফিচার্স অফ পার্টনারশিপ, এটা পরীক্ষায় চলে আসে, ঠিক আছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, ফিচার্স অফ পার্টনারশিপ। আচ্ছা দেখো কি লেখছে, ফিচার্স মানে বৈশিষ্ট্য কি? একটা হলো টু আর মোর পার্সন, এটা খুব স্বাভাবিক, দুই বা একাধিক লোকের মধ্যে পার্টনারশিপ হয়। ওই আগে যেমন বলে দিলাম, তোমরা কয়েকজন মিলে একসাথে হলাম, কারোর কাছে ইনফরমেশন আছে, কারোর কাছে টাকা আছে, কারোর কাছে বাড়ি ঘর আছে, এই গেল। তো 2 নম্বরে কি? এগ্রিমেন্ট।
এটা খুব ভাইটাল পার্টনারশিপে। এইখানে একটা দেখো, এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। The agreement becomes basis of relationship between two partners. Agreement এটা একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো বিজনেস। এর মধ্যে তাদের মধ্যে একটা বিজনেস হবে, সেটা তাদের মধ্যে লিখিত থাকবে। 3 নম্বরে মিউচুয়াল এজেন্সি, একটা মিউচুয়াল এজেন্সি থাকবে, তাদের মধ্যে কাজ হবে, ঠিক আছে। 1 নম্বরে কি, তাদের এটা এন্টাইটেল থাকবে, তাদের এই কথাগুলা নিজেদের মধ্যে ঠিক করা থাকবে এবং একটা রিলেশন এক্সিস্ট রিলেশনশিপ, এটা হলো মেইন জিনিস, ঠিক আছে। এরপরে আসো শেয়ারিং অন প্রফিট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। Thus sharing and profit and loss is important. পার্টনারশিপে তোমার যা কিছু হবে সবকিছু তোমাদেরকে লস এন্ড প্রফিট শেয়ার করতে হবে, এটা না করলে তোমাদের আগাইতে পারবে না। লাস্ট হচ্ছে লায়াবিলিটিস অফ পার্টনারশিপ। ওকে, তার মানে হচ্ছে লায়াবিলিটি মানে হচ্ছে দায়। তার মানে পার্টনারশিপের মধ্যে যা জিনিসপত্র ধন সম্পদ সবকিছুর দায় দায়িত্ব আমাদেরকে নিতে হবে। ওকে, আচ্ছা, এই দেখি তো, আমি তো চিনিও না, দেখি কোন একটা মেয়ে কথা বললে বুঝবে কিনা। আচ্ছা দেখি এইখানে কাকে বলবো। আচ্ছা, এই যে কোনো একটা মেয়ে কথা বলো। হ্যালো, স্যার, আচ্ছা বলেন আপনার নাম কি? আমার নাম অন্তি। কি নাম? অন্তি। অন্তি। আচ্ছা অন্তি বাবু, তোমার কি বিয়ে হয়েছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, হবে ইনশাল্লাহ, চিন্তা করো না। অন্তি, তোমার দৃষ্টিতে বিয়ে বা ম্যারেজ কি কোনো কি পার্টনারশিপ বলা যাবে? হ্যাঁ, এক প্রকার পার্টনারশিপই তো। একটা ছেলে, তুমি ওর কথাটা শুনো, তারপর তুমি ওর পক্ষে বা বিপক্ষে অবস্থান নিবা। আচ্ছা, কেন তোমার কাছে মনে হচ্ছে? আহ, সারা জীবন একসাথে থাকতে হয়। ওইভাবে না, তুমি একই পার্টনারশিপের সবকিছু। বৈশিষ্ট্য চিন্তা করে কথা বলো। হ্যাঁ, টু পার্সন, হুম, তারপর একসাথে সবকিছু আর কি হচ্ছে চিন্তাধারা শেয়ার করতে হয়। আচ্ছা, আর কিছু মেয়েরা আর কেউ ওর সাথে যোগ করবা? আর একটা মেয়ের কথা আমি অ্যালাউ করবো। ট্রাস্ট, রেসপেক্ট। হ্যাঁ। এটা থাকে না? আচ্ছা গুড, আর কিছু আছে, ঠিক আছে। এই ছেলেরা তোমরা বলো, ম্যারেজ কি কোনো পার্টনারশিপ? হ্যালো, স্যার ম্যারেজ একটা পার্টনারশিপ। ম্যারেজ একটা পার্টনারশিপ কেন মনে হলো? স্যার এখানে দুইজন মানুষ থাকবে, তাদের মধ্যে একটা কমন এগ্রিমেন্ট থাকবে। এগ্রিমেন্টটা কি? এগ্রিমেন্টটা সারা জীবন একসাথে থাকার। হুম, সারা জীবন একসাথে থাকার। না ওটা তো ঠিক আছে, কিন্তু এটা কি লিখিত হয় না? কি হয় হ্যাঁ রে? লিখিত হয়। এই লিখিত হয়। ওটাকে কি বলে? কাবিন স্যার, কাবিন। কাবিননামা। এই যে কাবিননামা। এই যে দেখছিস কাবিন বলে, তার মানে কি প্রথম বৈশিষ্ট্য টু অর মোর পার্সন, এটা মিলে গেছে। এগ্রিমেন্ট, কাবিননামা মিলে গেছে। বিজনেস, এখানে বিজনেস sir. মানে তো আর লাভ না, কিন্তু তাদের মধ্যে একটা বাচ্চা সম্পর্ক কাচ্চা থাকবে। মানুষ করে স্যার। আচ্ছা, মিউচুয়াল এজেন্সি তাদের মধ্যে থাকবে, শেয়ারিং অফ লস এন্ড প্রফিট, স্যার, তাই না? বল। স্যার একটা যুক্তি আছে আমার স্যার এখানে। এই যে গুড, ভেরি গুড, বল। স্যার সবাই স্যার বলছে যে স্যার টু পারসন, কিন্তু স্যার স্যার টু আর মোর পারসন তো স্যার হতে পারে স্যার ম্যারেজের ক্ষেত্রে। তোর কি শখ আছে রে? দুইটা বিয়ে করলো, দুইটা বিয়ে করবো স্যার স্যার। ওর কি শখ আছে? মানবিক বিয়ে করবি নাকি রে? এই ওর নাম কি রে? শোন বেটা, তোর যদি শখ থাকে আমরা কেউ মানা করবো না, আমি মানা করবো না, এই তোরা মানা করবি রে? না স্যার। না স্যার। না, হ্যাঁ, ওই যে একটা কথা বলে না, আদা খেয়ে ঝাল বুঝা। এই মেয়েরা শুনতেছো?
দুই সতীন থাকলে জামাইয়ের শান্তি কতটা থাকে রে? থাকে না স্যার। হ্যাঁ, দেখো মেয়ে নিজেই বলতেছে থাকে না। হ্যাঁ বাটা শোনো, তুমি যেটা বলছো না থিওরিটিক্যালি ঠিকই আছে। হ্যাঁ, আমি যদি 3টা বিয়ে করি তাহলে তো আমার তো 2 আর মোরই হচ্ছে, ঠিকই আছে, আমি তো ওটাতে বাধা দিই না। আমি বলছি সাধারণত দুজনের মধ্যে বিয়ে হয়, এটা গেল একটা শর্ত, একটা এগ্রিমেন্ট, কাবিননামা হয়, শর্ত, আমাদের লাভ ক্ষতি সুখ দুঃখ সব শেয়ার করি, আমাদের মধ্যে ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট থাকে। যখনই তোমার বিশ্বাস ভালোবাসা থাকে না, সম্মানবোধ থাকে না, সেই সম্পর্কগুলো লুজ হয়ে যায়, তাই না? বিদেশে কি হয় জানো? বিদেশে গাড়ি থেকে নামার সময় ছেলেটা গাড়ি থেকে নেমে ঘুরে দরজার ওই পাশে দিয়ে গেট খুলে মেয়েটা গাড়ি থেকে নামে, এটা হলো ওদের একটা সিস্টেম। অনেক বিয়ে ভেঙে গেছে, মেয়েটা ভেঙে দিছে যে তুমি কেন দরজা খুললে না, তার মানে তুমি আমাকে অনার করো না, বিয়ে ভেঙে গেছে। এদিকে আমাদের দেশে এরকম হয় না। এটা এক এক জায়গার কালচার। তার মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে রেসপেক্ট থাকবে, ট্রাস্ট থাকবে, হ্যাঁ, প্রত্যেকের একটা কমন গোল অ্যান্ড ভিশন থাকবে। কমন গোল কি? বিয়ের পরে হ্যাঁ আমরা দুজন একসাথে সুখে সংসার করবো, এই করবো সেই করবো, আর একটা সার বাচ্চা কাচ্চা মানুষ করবো। হ্যাঁ, ও বিয়ে করতে না করতে বাচ্চা কাচ্চা মানুষও চলে গেছে, অনেক চিন্তা করছে, তার ভিশন আছে। ওই যে ভিশন, এটাকে বলে ভিশন। ভিশন মানে ভবিষ্যৎ চিন্তা করা। সরকার দেয় না ভিশন 2021, ভিশন 2030, ভিশন 2041, এটা দেখছো? এটা শুনছো না? জি স্যার। জি স্যার, দেখছি স্যার। ইয়েস, ভিশন মানে হচ্ছে সামনে চিন্তা করা। এটা হলো একটা গুড লিডারের বৈশিষ্ট্য, সে সামনে চিন্তা করতে পারে কি হবে। ঠিক আছে, যে আজকে এই সমস্যা, তাহলে আমি এটা কিভাবে সমাধান করব। ভেরি গুড, এটা শেষ। এরপরে হলো পার্টনারশিপ ডিড ও ইম্পর্টেন্স অফ পার্টনারশিপ। শোনো, ইম্পর্টেন্স অফ পার্টনারশিপ। ইম্পর্টেন্স অফ পার্টনারশিপ এটা নিয়ে বেশি কিছু বলার দরকার নেই, এটাকে আমার বেশি পড়ানোর দরকার আছে? এটা পরীক্ষায় আসবে, কোনো না কোনো ভাবে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? পার্টনারশিপ হেল্প ইন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং প্ল্যানিং ইম্পর্টেন্স। ওকে, এটা একটা পয়েন্ট। তারপরে অ্যাডাপশন রেট হাই, পার্টনারশিপ করার ফলে কোনো কিছু গ্রহণ করার মাত্রা বেড়ে যায়। তারপরে কাজের দক্ষতা বাড়ে, যখন পার্টনারশিপে কাজ হয় তখন দক্ষতা বাড়ে। এই জন্য বিয়ের পরে দেখা যায় যে যে জামাইটা একটু অলস থাকে, সে আবার একটু কর্মঠ হয়, কোভিড থাকায়। এটা হলো একটা পার্টনারশিপের বৈশিষ্ট্য। এই দেখো 3 নম্বরে কি লিখছি, ইনক্রিং ওয়ার্কিং এফিসিয়েন্সি, দেখছো না? হ্যাঁ, মেয়েরা যেই মেয়েরা বাপের সংসারে রান্নাঘরে ঢুকে না, কোনো কাজ করে না, বিয়ার পরে দেখা গেল ঠিকই শ্বশুর বাড়ি যাইয়া সবাই রান্না বান্না করে, শ্বশুরকে রান্না করে খাওয়ায়, শাশুড়িকে খাওয়ায়, নিজে খায়, এই যে ওয়ার্কিং এফিসিয়েন্সি বাড়ে। এটাও একটা পার্টনারশিপের বৈশিষ্ট্য, ঠিক আছে? এই আচ্ছা যাক, এটা নিয়ে গেল। এরপর হলো পার্টনারশিপ ডিড। এটা ভুলে পরীক্ষা চলে আসতে পারে। ঠিক আছে, এখানে কয়েকটা পয়েন্ট আছে, এটা কিছু না, দেখলেই বুঝবা, ছোট ছোট পয়েন্ট। যে পার্টনারশিপে মোট 16টা পয়েন্ট আছে। পার্টনারশিপে কি হয় এটা ভুলে পরীক্ষা আসার সম্ভাবনা আছে। পার্টনারশিপ ডিড, এটা টিকা হিসাবে বা ব্রড কোশ্চেন অংশ হিসাবে, ঠিক আছে? দেখো, নেম এন্ড অ্যাড্রেস, আচ্ছা, তারপরে নেম এন্ড অ্যাড্রেস অফ দ্য পার্টনার্স, এগুলো খুব কমন জিনিস। অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কয় টাকা দিয়ে ব্যবসা করবো আমরা, ঠিক আছে? অ্যাকাউন্ট, আচ্ছা, দি অ্যাকাউন্টিং পিরিয়ড অফ টাইম, কতক্ষণ চলবে, আচ্ছা ঠিক আছে, এগুলো বলে বলে এখান থেকে বেশি দরকার নাই। তারপরে এইখানে একটা শব্দ আছে কমেন্সমেন্ট, এই শব্দটা মানে বুঝো? কমেন্সমেন্ট শুরু করা স্যার। শুরু করা, তার মানে পার্টনারশিপ কবে শুরু হবে? বিয়ের সময় সই করে না, এত তারিখে অমুক সমুক, এটা। এই আজকে কয় তারিখে? 9 জুলাই। 9 জুলাই। এই মাসেরই কোন এক সময় আমার ম্যারেজ অ্যানিভার্সারি। তোদের সাথে পার্টনারশিপ করে ধরা হলো। ইয়েস, মনে পড়ছে আমার। আচ্ছা আসো। হ্যাঁ, দাওয়াত দিলাম সবাইকে, অল ভার্চুয়াল দাওয়াত। এই দেখো, প্রফিট অ্যান্ড লস রেশিও,
ঠিক আছে? এরকম বিভিন্ন ভাবে এটা ভুলে পরীক্ষা চলে আসে। আলাপ শেষ। আচ্ছা, এরপরে আসো দ্য প্রসেস অফ আইডেন্টিফাই। এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। বাবা এটা কোনটা বাদ দিয়ে কোনটা পড়াবো? আমার প্রসেস অফ আইডেন্টিফাইং এন্ড ফর্মুলেটিং পার্টনারশিপ। তার মানে কিভাবে আমরা পার্টনারশিপটা খুঁজে বের করব এবং তৈরি করব, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা মোট 3টা ভাগে বিভক্ত। 3টা ভাগ। একটা কি, এক নম্বর দেখো, একটা হচ্ছে গাইডলাইন্স ফর আইডেন্টিফাইং এ পার্টনার, কিভাবে একটা পার্টনার খুঁজে বের করবে, এটা এক নম্বর। 2 নম্বরে সিলেকশন স্টেপ, কিভাবে সিলেকশন করব, তাহলে খুঁজে বের করলাম কিভাবে, গাইডলাইন, সিলেকশন স্টেপ। আর 3 নম্বরে হলো ফরমেশন প্রসেস। ঠিক আছে? পরীক্ষায় অনেক সময় আমরা বলি প্রসেস 3টার নাম বলো, তারপরে হয়তো যে কোনো একটা ব্যাখ্যা করো, এইভাবে আমরা দিতে পারি। ওকে? আচ্ছা, এরপরে আসি। এখন কি লেখছে, গাইডলাইন। গাইডলাইন কি, টু ওয়ে প্রসেস, তুই সিলেকশন করবে। ওকে? আচ্ছা, এখানে কি লেখা আছে, the selection process should allow two organizations to have enough information on the nature, objectives and experience from the partnership. তার মানে তুমি যখনই পার্টনারশিপ শুরু করবা তার আগে দুই পক্ষ সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। বিয়ের সময় কি হয়, ছেলে পক্ষ মেয়ে পক্ষের বাপের বাড়ির আড়ালে আশপাশে যায়, দোকানদারকে জিজ্ঞাসা করে লোকটা কেমন, তার মেয়েটা কেমন, অমুক সমুক। মেয়ে পক্ষ ছেলে পক্ষের বাড়ি যায় খোঁজে। এরকম কি হয়েছে নাকি কখনো তোমাদের আত্মীয় স্বজনের বিয়েতে? জি স্যার। ইয়েস। তার মানে ওটা হলো। তারপরে কি বলছে, তাছাড়া তো বিয়েই হয় না স্যার। হ্যাঁ, আগে তাছাড়া খোঁজ খবর। আচ্ছা, তারপরে কি, ট্রান্সপারেন্সি। তার মানে তাদের মধ্যে স্বচ্ছতা থাকবে। যখন আলোচনা হবে কোনো বিয়ে থাকবে না, হ্যাঁ আমার ছেলে এই করে, আমার মেয়ে এই করে, এটা থাকতে হবে। যেমন এক ঘটক বলছিল যে তার জীবন বলে, আমার একটা বিয়ে ইসলাম ভেঙে গেছে। কেন বলে, ছেলেটা আমার এসএসসি পাস, কিন্তু মেয়ে পক্ষকে বলছিল ছেলে আমার মাস্টার ডিগ্রি পাস। বিয়ের পরে যখন দেখছে যে ছেলে আসলে এসএসসি পাস, বিয়েটা ভেঙে গেছে। তার মানে কি, পার্টনারশিপে তোমার অবশ্যই স্বচ্ছতা থাকতে হবে, ভাই আমি এই জন্য বিয়ের আগে হতো না, আগে বাপ মায়ের যা দিত মেনে নিত, কিন্তু এখন কি হয়, ছেলে মেয়ে কিন্তু আলাদা দেখা করে। কি তোমাদের বড় ভাই বোনদের বা মামা চাচার বিয়ের সময় এটা দেখছো না, যে বিয়ে আলাপ চলে, ছেলে মেয়ে আলাদা দেখা করে? কেন? তাদের মধ্যে যেন তারা বোঝাপড়াটা হয়ে যায়, আন্ডারস্ট্যান্ডিং যাতে করে নিতে পারে স্যার। ইয়েস। তারপরে কি বলে, ইকুয়ালিটি, দুজনের মধ্যে একটা সমান সমান ভাব থাকবে। এরপরে 4 নম্বর হচ্ছে কালেকশন অফ ইনফরমেশন এট ডিফারেন্ট স্টেজেস। এবং আমাদের পার্টনারশিপ হওয়ার আগে বিভিন্ন সময় আমরা তথ্য সংগ্রহ করি। ঠিক আছে? আচ্ছা, আমরা শেষের দিকে আসছি। আমি ইয়ে করি, আমার বড় বোনের বিয়ের একটা সত্যি ঘটনা বলবো। স্যার বলেন। শোনো, আমার দুলা ভাইয়ের নাম হলো শওকত আলী, বড় বোন। উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল পিডিবি তখন, বিয়ের সময়। তো ঢাকায় একটা জায়গা আছে, একটাকে বলে মালিবাগ, আর একটা নাম হচ্ছে শান্তিনগর বোধহয়, এরকম। ঠিক আছে? তো যাই হোক, আমি আর আমার বন্ধু একদিন করলাম কি, অফিসে গেলাম। অফিসে যে আমাকে বলছিল যে উনি ইয়ে আসছে, তো হাইট একটু কম আছে, হাইটটা কম। আমি আমার বন্ধু গেলাম, এক অফিসে গেলাম, হ্যাঁ ঠিকই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বসা, উনি বসা আছে। ওনার নামও আলমগীর। গেলাম, দেখা সাক্ষাৎ করে, দূর থেকে দেখে একটু কথাবার্তা বললাম, খুব নর্মাল আর কি। আমি একটু বাইরের লোক, কথা বলে চলে আসলাম। বাসায় এসে আমি বললাম আমার গার্জিয়ানকে যে হ্যাঁ আমি দেখে আসছি ছেলে তো এই, তুই কোথায় গেছিলি? আমি কেন, অমুক জায়গায়। বলে অমুক জায়গায় গেছিলি মানে? হ্যাঁ ওখানে গেছি, আমি শওকতকে দেখে আসছি। ওটা দূরও, ওটা তো আর একটা অফিস, ওই শওকত না, আর এক অফিসের শওকতের সাথে আমার বোনের বিয়ে। বুঝছো? তার মানে আমি ছেলে দেখতে যে ওই নামে আমি আর একটা অফিসে ওই আর একটা ছেলেকে দেখে আসছি। এটা হলো তথ্য সংগ্রহ। হ্যাঁ, ভুয়া জায়গায় গেছেন স্যার। ওই একই অফিসে চাকরি করে, একই পদে চাকরি করে, নামও একই, কিন্তু দুই জায়গায় বসে।
তার মানে কি এই যে লেখছে না কালেকশন অফ ইনফরমেশন ইন ডিফারেন্ট স্টেজেস, এটা একটা ভাইটাল পয়েন্ট। তুমি পার্টনারশিপ করতে গেলে, আমি তো খালি বিয়ের কথা বলছি, যে কোনো সেটা তোমাকে প্রতি পদে পদে দেখতে হবে যেন আমাদের তথ্যে কোনো ভুল না থাকে, পরে যেন কেউ কিছু বলতে না পারে। এই ঠিক আছে। এরপরে শেষ হচ্ছে দ্য সিলেকশন স্টেপ। সিলেকশনটা কিভাবে নেব? আচ্ছা, কমপ্লেবিলিটি, ক্রেডিবিলিটি, তার মানে বিশ্বাসযোগ্যতা থাকতে হবে, কমিশন, কমিটমেন্ট, এটা একটা ভাইটাল পয়েন্ট। কমিটমেন্ট, কমিটমেন্ট মানে কি? যে কমিটমেন্টের বাংলাটা কি? প্রতিশ্রুতি। আমার অফিসের প্রতি আমি কি প্রতিশ্রুতি দিচ্ছি, এটা একটা পয়েন্ট। আর সিলেকশন প্রসেস, কিভাবে আমি সিলেকশন করবো, এটা শেষ। এরপরে বিগিনিং অফ দি ফরমেশন প্রসেস, এটা ভুলে এখানে মোট কটা আছে? 6টা আছে। দেখো এটা এই জিনিসটা এই লম্বা হবে, এখানে একটু ভুল হয়েছে আমাদের, ঠিক আছে। 1 নম্বরে কি? সেটিং অফ গোলস। দেখো গোলস, হ্যাঁ, আমাদের উদ্দেশ্য ঠিক করতে হবে। এই যে উদ্দেশ্য, গোলস, গোলস ঠিক করার পরে ডিসাইডিং কি? রোলস এন্ড রেসপন্সিবিলিটি, তারপরে রেসপন্সিবিলিটি ক্লারিফাই, শেয়ার রিসোর্স, এই জিনিসগুলো ছোট ছোট জিনিস, ঠিক আছে। এই তাহলে পরীক্ষায় কি আসতে পারে যে এই পার্টনারশিপ 3টার নাম বলো, দিয়ে হয়তো আমি একটাকে স্পেসিফিক করে দিতে পারি, কারণ একটা সবচেয়ে বড় আর 2-3 ছোট ছোট। আমি হয়তো একটা স্পেসিফিক করে দিতে পারি, বা বলতে পারি পুরাটাই দাও। পুরাটা লিখলে তোমার 12 মিনিটের বেশি লাগবে না মনে হয়। এই পুরাটা লিখলে তোমার দেখো 12 মিনিট লাগবে না। এটা ভুলে একটা ফুল কোশ্চেন হিসেবে পরীক্ষায় চলে আসতে পারে। লাস্ট ওয়ান, এই পার্টনারশিপ ডিএই, জিও, এনজিও এন্ড পিও, এটা দিয়ে আজকের মতো আমাদের সিলেবাস আমরা শেষ করে দেব। আচ্ছা, কাগজ কলম আছে? জি স্যার। ভেরি গুড। এখন আসো, পার্টনারশিপ আসলে এই যে তোমার যে কোনো কাজের জন্য পার্টনারশিপ ছাড়া আগানো যায় না। হ্যাঁ, পার্টনারশিপ বিভিন্ন ভাবে হতে পারে। আমরা এক্সটেনশনের লোক হিসেবে আমরা দেখব ডিআই এর সাথে পার্টনারশিপ। ওকে, এখন আসো পার্টনারশিপ, এখানে 4 রকম আছে। কাগজ কলমে লেখো। 1 নম্বর লেখো, লেখো ডিআই প্লাস লোকাল গভর্নমেন্ট। লেখছি। আচ্ছা, লোকাল গভর্নমেন্ট যারা, তাদের একটা রুট লেভেলে এদেরকে বলি ইউনিয়ন পরিষদ। এই শব্দটা শুনছো? স্যার। হ্যাঁ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ইলেকশন হয় না? এই এটা হলো স্থানীয় পর্যায়ে। এদের সাথে ডিএ কিন্তু পার্টনারশিপ হয় কাজ করার জন্য। আচ্ছা, আরেকটা হলো ডিএই প্লাস জিও, ডিএই প্লাস জিও। জিও মানে গভর্নমেন্ট অর্গানাইজেশন। আচ্ছা, ডি এর মধ্যেই আমি এখানে লিখছি না নিউ একটা জায়গা, দেখছো? এখানে লিখবেন নিউ এর বদলে ন্যাশনাল হবে, নিউ এর বদলে ন্যাশনাল হবে। লেখো নায়েব, এন এ ইপি, বড় হাতের লেখো, বড় হাতের এন এ ইপি সমান সমান নিউ এর বদলে ন্যাশনাল। ঠিক আছে, এটা কি? ডিএ এর সাথে জিও মানে কি? গভর্নমেন্ট অর্গানাইজেশন। মনে করে একটা এলাকায় তাহলে আমার লাইফ স্টক আছে, ফিশারিজ আছে, আছে না? এদের সাথেও আমাদের পার্টনারশিপ হইতে পারে কাজ করার জন্য। তাহলে ওটা হলো ডিএ এর সাথে লোকাল, একদম স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ বা অন্যান্য চেয়ারম্যান মেম্বারের সাথে একটা পার্টনারশিপ। আর এটা হলো ডিএ এর সাথে গভর্নমেন্ট অর্গানাইজেশন, সে লাইফ স্টক, ফিশারিজ, এদের সাথে আমাদের পার্টনারশিপ হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বরে কি? 3 নম্বরটা কি দেখো তো? এনজিও। এনজিও, আসলে এনজিও যেটা বলে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। হ্যাঁ, এইটা এখন
তোমার এরা বলে হ্যাঁ নিজেদের ডেভেলপিং ইয়ে ডেভেলপমেন্ট সেক্টর। এরা এনজিওটাকে বলে ডেভেলপিং সেক্টর ডেভেলপমেন্ট পার্টনার। এনজিওরা এখন নিজেদেরকে বলে আমরা হচ্ছে ডেভেলপমেন্ট পার্টনার, উন্নয়ন সহযোগী। ঠিক আছে, বিভিন্ন এনজিও আছে। আমাকে ছেলেরা দুইটা এনজিওর নাম বলো আর মেয়েরা দুটো এনজিওর নাম বলো, আমরা ক্লাসের শেষের দিকে। স্যার ব্রাক, টিএমএসএস। তোমাকে কয়টা বলতে বলছি? স্যার দুইটা স্যার, তুমি কয়টা বলছো? দুইটা, কি কি? ব্রাক আর টিএমএসএস। এই মেয়েরা তোমরা দুটো বলো। স্যার আরডিআরএস, প্রশিক্ষা, স্যার কেয়ার, আরডিআরএস তো মনে আছে, ঠিক আছে। আশা বহুত কিছু আছে, ভেরি গুড। এই সমস্ত অর্গানাইজেশন তারা কি হয় গ্রুপ লেভেলে কাজ করে। ঠিক আছে, এদের সাথে গিয়েই পার্টনারশিপে কাজ করে বললে সুবিধা হয়। ওই যে তোমাদেরকে অ্যাপ্রোচ করেছিলাম না, মনে পড়ে? অ্যাপ্রোচে বলছিলাম না যে বর্তমানে সব গ্রুপ অ্যাপ্রোচ হয়, ছোট ছোট দল করে কাজ করে। এই ছোট ছোট দলগুলা করে হলো মূলত এনজিওরা। ওদের দেখা দেখি ডিএর কিছু ছোট ছোট দল আছে, ওদের মাধ্যমে তখন কাজ হয়। ঠিক আছে, এই তখন ডিএর সাথে এনজিও ওই তোমার পার্টনারশিপে কাজ করে। আর লাস্ট ওয়ান হচ্ছে ডিএই প্লাস প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টর ব্র্যাকেটে বড় হাতের পি বড় হাতের ও। লিখছে বাবু, কিছুকে লিখতেছো না লিখতেছো না? লিখছি স্যার। আচ্ছা ঠিক আছে। এই এখন প্রাইভেট সেক্টর বলতে কি বোঝায় বলো দেখি? স্যার ব্যক্তিগত যে ওগুলো স্যার ওগুলো। ইয়েস, প্রাইভেট সেক্টর বলতে বোঝায় ব্যক্তিগত। যেমন কোন লোক সার বিক্রি করে, কেউ বীজ বিক্রি করে, ওকে, কেউ ওই যে গ্রাম দেশে বলে বিষ বিক্রি করে, পেস্টিসাইড বিক্রি করে। দেখছো এগুলা কোম্পানি আছে না বিভিন্ন? জি স্যার। এরা হলো প্রাইভেট অর্গানাইজেশন। এদের সাথে সরকারের চুক্তি হয়, চুক্তি হয়ে কিন্তু অনেক সময় এক্সটেনশন কাজ হয়। যেমন এখন বলি, এই যে এখন মনে করে করোনার সময় এখন কিসের সমস্যা? শ্রমিকের সমস্যা। হ্যাঁ, আগাম বর্ষা চলে আসতেছে, এই জন্য গত 2 বছর কিন্তু ধান কাটা নিয়ে খুব সমস্যা হয়েছিল। গত বছর তোমার মনে আছে কিনা জানি না, রংপুরের থেকে প্রচুর লোক কিন্তু ওই সিলেট অঞ্চলে যায় ধান কাটতে। তোমরা এটা জানো? ওই গাইবান্ধা টাইম নদী ভাঙন এলাকার অনেক লোক জি স্যার। ধানের সিজনে যায় ধান কাটতে। এবার যখন করোনার সময় লোকজন যাইতে পারে না, তখন কি হয়েছে, অনেকে স্থানীয় লোক ধান কেটে দিচ্ছে। আর নতুন একটা জিনিস আছে যেটাকে বলে কম্বাইন্ড হারভেস্টার, এটার নাম শুনছো? জি স্যার। হ্যাঁ, এটা তো সরকারের কাছে নাই। সরকার তখন কি করলো, প্রাইভেট অর্গানাইজেশন বিভিন্ন কোম্পানি আছে, যেমন মেটাল প্লাস, এসিআই, দেখবা একবারে এসিআই এর হারভেস্টার, তারপরে মেটাল প্লাসের, ওকে, এদের সাথে তখন তারা পার্টনারশিপ করলো। পার্টনারশিপ করে তখন কি করতো, ওদের কাছ থেকে 28 লাখ টাকা দিয়ে মেশিনটা কিনতো, কিনে এটা 50% ভর্তুকি দিত, দিয়ে 14 লাখ টাকা দিয়ে মেশিনটা তারা কৃষকের কাছে বিক্রি করতো। দিস ইজ পার্টনারশিপ। আমার কথা না হলে তুমি কাউকে জিজ্ঞাসা করো যে এরকম ঘটছে কিনা। তাহলে এই প্রাইভেট অর্গানাইজেশনের সাথে পার্টনারশিপ হয়, এবং যে কোনো পার্টনারশিপের সময় তারা একটা কাজ করে। এই যে এই জিনিসটা লেখা থাকে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা লেখা গেছে না, আমি হাইলাইট করছি, এটা খাতায় লেখো, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। লিখছি? জি স্যার। হ্যাঁ, এটাকে ব্র্যাকেটে লেখো এম ও ইউ, বড় হাতের এম, ছোট হাতের ও, বড় হাতের ইউ।
বুঝছে? जी सर। এটাকে বলে মেমোরেন্ডা অফ আন্ডারস্ট্যান্ডিং। এই শব্দটা কঠিন লাগতেছে, এর পাশে বাংলায় লেখো সমঝোতা স্মারক। বাবু কথা বলবো? স্যার ব্র্যাকেটটা কি লিখতে বলছিলেন স্যার? বুঝলাম না। ওই যে স্যার হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর পাশে ব্র্যাকেটে কি জানি লিখতে বলছিলেন স্যার? আমার নেট ছিল না তো স্যার। হ্যাঁ, বড় হাতের এম, ছোট হাতের ও, বড় হাতের ইউ, এটাকে বলে এম ও ইউ। ওকে, এটা বাংলা হলো সমঝোতা স্মারক। কথা বলবো? বলেন जी স্যার। सर। আচ্ছা, জি ঠিক আছে। স্যার। এই সবকিছুর মাঝে তোমরা এই এমইউটা শব্দটা অনেক সময় শুনতে পারো, সেটা হলো তোমরা দেখবা অনেক সময় টিভিতে যদি দেখো, লিখবে অমুক দেশের সাথে অমুক দেশের বিমান চলাচলের জন্য সমঝোতা স্মারক হয়েছে। দেখবা দুই পাশে দুইটা ফ্ল্যাগ থাকে, দুইটা লোক বসে বসে দুইটা কাগজে সই করে, পিছনে কিছু লোক দাঁড়ায় থাকে এবং সই করার পরে দুইটা ফাইল এক্সচেঞ্জ করে। এরকম কি কখনো দেখছো? জি স্যার। ওটাই হলো সমঝোতা স্মারক। সমঝোতা মানে আমরা এগ্রি করলাম যে আমরা কাজ করবো, এটা হলো প্রাইমারি স্টেজ। এর পরেই এসে তারা ভালো মতো চুক্তি করে অনেক সময়, ঠিক আছে? এই এবং এই পার্টনারশিপটা কি লিখছি তাহলে মোট 4 রকম। একটা হলো ডিএই সাথে লোকাল গভর্নমেন্ট, তারপরে হলো জিও, এনজিও, আর একটা হলো পিও বা প্রাইভেট সেক্টর। এখন আমরা হয়তো জিজ্ঞাসা করতে পারি যে ডিএই কয় রকমের পার্টনারশিপ করে, 4টার নাম, এর থেকে আমরা হয়তো একটা বা দুইটা ব্যাখ্যা চাইতে পারি, ঠিক আছে? এখন আমাকে যদি পরীক্ষায় দেই তাহলে কোনটা দিব? যদি দেই বিয়ের সাথে গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট সাথে স্যার প্রাইভেট সেক্টর। আচ্ছা শোনো, এই 4টার মধ্যে 3টা ছোট ছোট, কিন্তু দেখো, হ্যাঁ এই 4টার মধ্যে 3টা ছোট ছোট। ডিএই লোকাল গভর্নমেন্টটা ছোট, আচ্ছা ডিএই জিও এটাও ছোট, ডিএই এনজিওটা বড়, ডিএই প্রাইভেট সেক্টরটা ছোট। তাহলে এখন করোনাকালীন বোনাস হচ্ছে তোমাদের আমি ডিএই এনজিওটা বাদ দিয়ে দিলাম, এটা পরীক্ষায় দিব না। বাকি পরীক্ষায় আসলে বাকি 3টার মধ্যে 2টা আসতে পারে, চলবে? চলবে স্যার। আরে চলবে কি, দৌড়াবে বলো? স্যার কোনটা কোনটা আরেকবার একটু বললে ভালো হয়। মোট 4টার মধ্যে জিও, ডিএই আর এনজিও এটা বাদে বাকি 3টার মধ্যে যে কোনো 2টা পরীক্ষা দিতে পারে। বাবু আমার পার্টিসিপেন্ট 223 থেকে 198 চলে আসছে, অতএব আস্তে আস্তে সবাই বিদায় নিচ্ছে, আমরা আর দেরি করবো না, ঠিক আছে না? জি স্যার, অনেকক্ষণ হয়ে গেল। তাহলে আমার সিলেবাস শেষ। দিয়ান তুমি এবার কথা বলো। জি স্যার। আচ্ছা তোমাদের সবাইকে আমার ধন্যবাদ, 2 দিন তোমরা আমাকে সময় দিলা। আর আমি এখন এই যে আন্ডারলাইন করা যে নোটগুলো, সেই নোটটা আমি আবার পাঠাবো, তারপর তোমরা তোমাদের মতো করে দিবা। এটা তোমাদের জন্য আমি আসলে দিলাম স্পেশাল, কারণ যেহেতু ক্লাস নিতে পারতেছি না, হ্যাঁ আমার দৃষ্টিতে যেটা
দরকারে আমি সেটা আন্ডারলাইন করছি এবং মোটামুটি একটা আইডিয়া করলাম আমরা কি ধরনের প্রশ্ন করতে পারি। তা আমার মনে হয় যে আসলে পার্টনারশিপে আরেকটা রিক্যাপ করেন স্যার, পার্টনারশিপে কি কি প্রশ্ন আসতে পারে? পার্টনারশিপে কি প্রশ্ন আসতে পারে, ভেরি গুড। চলো তাহলে পার্টনারশিপে আমরা শুরু করি। কারণ পার্টনারশিপ বলতে গেলে কি আছে পার্টনারশিপে, সেটাও তো একটা পয়েন্ট। পার্টনারশিপের মধ্যে সিলেবাসে কি আছে আমাদের কি এটা জানা আছে? আমাদের কিন্তু আমি এই জন্য সিলেবাসে দিতে পারবো। হ্যাঁ, পার্টনারশিপের সিলেবাসে আছে একটা হলো কনসেপ্ট কাকে বলে, আর হলো স্যালিয়েন্ট ফিচার, তার মানে কি ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, আর হলো ডিফারেন্ট পার্টনারশিপ প্রোগ্রাম। তাহলে তোমাদের যেটা পরীক্ষায় ভুলে আসতে পারে সেটা একটা হচ্ছে পার্টনারশিপ কাকে বলে, হ্যাঁ, ডেফিনিশন, আর একটা ফিচার্স অফ পার্টনারশিপ। ওকে, এই ফিচার্স অফ পার্টনারশিপ এটা ভুলে পরীক্ষায় আসতে পারে। এটা 6টাই হতে পারে, আবার এমন হতে পারে যে অবস্থা বুঝে হয়তো শর্ট কোশ্চেন হলে আমরা হয়তো বলবো যে 2টা 3টা দাও 4টা দাও, এটা ওর উপর নির্ভর করবে। আচ্ছা, তারপরে ইম্পর্টেন্স অফ পার্টনারশিপ প্রত্যেকটা আসতে পারে, আমি কোনটা বাদ দেবো, এটা বাদ সেরকম না। ইম্পর্টেন্স অফ পার্টনারশিপ ছোট্ট এটা। আর পার্টনারশিপ ডিড এখানে 16টার মধ্যে তোমরা একটু কষ্ট করে লেখো যে 16টা লিখতে কয় মিনিট সময় লাগে আমাকে। এরপরে দিয়ান তুমি আমাকে জানাবা, তোমাদের কিছু আমি অ্যাসাইনমেন্ট দিছি কিন্তু যে কত মিনিট সময় লাগে, ঠিক আছে? তাহলে এমন হতে পারে যে 16টার মধ্যে হয়তো তাহলে আমরা বলবো যে 8টা দাও 10টা দাও। আমি বুঝাতে পারছি? তাহলে প্রথম দিককার 8টা বা 10টা তাহলে আমি পরীক্ষা দিতে বলবো। আচ্ছা, তারপরে প্রসেস অফ আইডেন্টিফাইং এন্ড ফর্মালাইজিং পার্টনারশিপ, এটা অনেক সময় পুরাটাই আসতে পারে, অনেক সময় প্রধান 3টা নাম লিখে যে কোনো 2টা আমি দিতে পারি। বুঝতে পারছো এটা? এখানে মোট 3টা আছে না নাম। 1 নম্বরে গাইডলাইন, তারপরে হলো সিলেকশন স্টেপস, আর এর মধ্যে মনে করো যে আমি হয়তো পুরাটাই দিলাম একটা ফুল কোশ্চেন হিসাবে, তুমি এটা লিখে দেখবা ফুল কোশ্চেন হিসাবে কতটুকু লাগে। যদি দেখা যায় সময় বেশি লাগে তাহলে আমি এটা কমাই দেব। আর পার্টনারশিপ 4 রকম পার্টনারশিপ আছে দিয়ে এর মধ্যে এনজিও এর সাথে পার্টনারশিপটা বাদ দিলাম, যদি পরীক্ষা আসে ভুলে হয়তো 2টা দিতে পারো। এই এবার বলো বাবু, স্যার, তোমরা ঠিক কথা বলো, আছে। আস্তে আস্তে বিদায় নিব। হ্যাঁ স্যার শেষ করেন স্যার, সমস্যা নাই। আচ্ছা, এবার শোনো, আমার সিলেবাস শেষ। এখন তোমরা পুরা নোট ডাউনলোড করে আমি সব দিয়ে দিব, কোনটা নিবা না নিবা। হ্যাঁ, নোট ডাউনলোড করার পরে যে নোটগুলো আন্ডারলাইন করে, এমন হতে পারে 2টা নোট যদি পাও, দেখবা যেটার মধ্যে আন্ডারলাইন করে সেটাই তোমরা ফটোকপি করো। আর যেহেতু তোমাদের এখন ফটোকপি করো নাই আর নোট